বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা প্রস্তুতি নিতে চাচ্ছ 2025 সালের জন্য, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে বাছাই করা জিকে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। বিগত বছরে বিভিন্ন জেলায় কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল এবং তোমরা আবেদন করেছিলে। তো যে কোনো মুহূর্তেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে এবং সেজন্য তোমাদের এখন থেকেই এই পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যেতে হবে। তো বন্ধুরা, এই জন্যই আজকের এই ক্লাস। তো চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো, মানুষের শরীরে সাধারণ তাপমাত্রা কত? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছিল। মানুষের শরীরে সাধারণ তাপমাত্রা কত? 98.6 ডিগ্রি সেলসিয়াস, 98.6 ডিগ্রি ফারেনহাইট, 37 ডিগ্রি ফারেনহাইট, 40 ডিগ্রি সেলসিয়াস। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 98.6 ডিগ্রি ফারেনহাইট। মানুষের শরীরে সাধারণ তাপমাত্রা হলো 98.6 ডিগ্রি ফারেনহাইট। আজকের দ্বিতীয় প্রশ্নটি দেখো, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? নীল, কঙ্গো, আমাজন, গঙ্গা, ব্রহ্মপুত্র। কোন অপশনটি সঠিক হবে? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, গঙ্গা ব্রহ্মপুত্র। গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হল পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদক দেশ কোনটি? ভিয়েতনাম, কলম্বিয়া, ব্রাজিল, ভারত। কোন অপশনটি সঠিক হবে? পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদক দেশ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ব্রাজিল। ব্রাজিল হলো পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদক দেশ। এর পাশাপাশি এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় আসতে পারে। প্রশ্নটি হলো, পৃথিবীর কফির পাত্র বা পৃথিবীর কফির বাটি কাকে বলে? তাহলে এই উত্তরটি হবে কিন্তু ব্রাজিল। পৃথিবীর কফির বাটি বলা হয় বা কফির পাত্র বলা হয় ব্রাজিলকে, কারণ পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদক দেশ হলো ব্রাজিল। এর পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুসারে শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা যে বয়স পর্যন্ত প্রদান করা হয় তা হলো 14 বছর, 6 বছর, 10 বছর, 18 বছর। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে 14 বছর। ভারতীয় সংবিধান অনুসারে শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত প্রদান করা হয়, তাই এখানে 14 বছর হবে সঠিক উত্তর। এখানে আমাদের কিন্তু বলেছে যে কত বছর বয়স পর্যন্ত, এখানে তাই 14 বছর হবে সঠিক উত্তর, কারণ 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা হয়। পরের প্রশ্নটি দেখো, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কি কি অপশন রয়েছে দেখো, আরমাকোন্ডা, আনাইমুদি, কলসুবাই এবং দোদাবেতা। এর মধ্যে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, দোদাবেতা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো দোদাবেতা। অপশন ডি সঠিক উত্তর। এর পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন চ্যানেল? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন চ্যানেল? কার্ডিয়া চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, মোজাম্বিকা চ্যানেল। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? রবার্ট ক্লাইভ, উইলিয়াম বেন্টিং, ওয়ারেন হেস্টিংস, লর্ড ক্যানিং। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন ডি, লর্ড ক্যানিং হবে সঠিক উত্তর। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। এখানে মনে রাখবে, সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1857 খ্রিস্টাব্দে এবং এই সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। এই লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম ভাইসরয়। ঠিক আছে, যদি প্রশ্ন আসে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন, তাহলে কিন্তু উত্তর হবে লর্ড ক্যানিং, কারণ এই সিপাহী বিদ্রোহের পরেই কিন্তু গভর্নর জেনারেল পদটিকে ভাইসরয় পদে রূপান্তরিত করা হয়। পরের প্রশ্নটি দেখো, নিম্নোক্ত কার সাথে মহাত্মা গান্ধী পুনা চুক্তি স্বাক্ষর করেন? বি আর আম্বেদকর, লর্ড আরউইন, লর্ড মাউন্টব্যাটেন, বল্লভভাই প্যাটেল। নিম্নোক্ত কার সাথে মহাত্মা গান্ধী পুনা চুক্তি স্বাক্ষর করেছিলেন? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, বি আর আম্বেদকর। 1932 খ্রিস্টাব্দে বি আর আম্বেদকরের সাথে মহাত্মা গান্ধীর পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তাহলে এখানে সালটিও কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, এই সাল দিয়েও কিন্তু অনেক সময় প্রশ্ন আসতে পারে। তাহলে চলো এর পরের প্রশ্নটি কী রয়েছে দেখে নিই।
এবারের প্রশ্ন, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। মহাত্মা গান্ধী, খান আব্দুল গফ্ফর খান, সি রাজাগোপালাচারী, লালা লাজপত রায়। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, খান আব্দুল গফ্ফর খান। সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন খান আব্দুল গফ্ফর খান। এবং এর পাশাপাশি এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, খান আব্দুল গফ্ফর খানের অনুগামীদের খুদা-ই খিদমতগার নামে ডাকা হতো। খান আব্দুল গফ্ফর খানের অনুগামীদের খুদা-ই খিদমতগার নামে ডাকা হতো। এবারের প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য। 1829 খ্রিস্টাব্দে কোন গভর্নর জেনারেল বাংলায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? স্যার হেনরি হার্ডিঞ্জ, এডওয়ার্ড ল, উইলিয়াম বেন্টিং, লর্ড ওয়েলেসলি। তাহলে 1829 খ্রিস্টাব্দে কোন গভর্নর জেনারেল বাংলায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং রাজা রামমোহনের সহায়তায় 1829 খ্রিস্টাব্দে বাংলায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, ভারতের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র শ্রীহরিকোটা কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু। এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? ভারতের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র শ্রীহরিকোটা কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে ভারতের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র শ্রীহরিকোটা অবস্থিত। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন হরমোনের অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়? কোন হরমোনের অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়? ইনসুলিন, অক্সিটোসিন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে ইনসুলিন। ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। এখানে অবশ্যই তোমরা মনে রাখবে বন্ধুরা, এখানে ডায়াবেটিস মেলিটাস না দিয়ে কিন্তু তোমাদের মধুমেহ থাকতে পারে। তাহলে কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয়? এই ডায়াবেটিস মেলিটাস এবং মধুমেহ রোগ কিন্তু একই, অর্থাৎ আমাদের ইনসুলিন হরমোনের অভাবেই কিন্তু মধুমেহ রোগ বা ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর, 6 বছর, 4 বছর, 3 বছর। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 6 বছর। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর। এবং এর পাশাপাশি কিন্তু মনে রাখবে, লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হলো 5 বছর এবং রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হলো 6 বছর। এখানে অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, ভাস্কো দা গামা কবে ভারতে পদার্পণ করেন? ভাস্কো দা গামা কবে ভারতে পদার্পণ করেন? ভীষণ রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় এই প্রশ্নটিও কিন্তু বারবার আসে। অপশনগুলি রয়েছে 1498, 1490, 1492, 1496। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, 1498 খ্রিস্টাব্দ। ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতে পদার্পণ করেছিলেন। এবং এখানে কিন্তু আরও এর পাশাপাশি দুটি প্রশ্ন তোমরা মনে রাখবে। এই দুটি প্রশ্নও কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, ভাস্কো দা গামা কোন দেশের পর্যটক ছিলেন? এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষায় আসে। তোমরা মনে রাখবে, ভাস্কো দা গামা পর্তুগিজ দেশের একজন পর্যটক ছিলেন। এবং ভাস্কো দা গামা দক্ষিণ ভারতের কোন বন্দরে এসে উপস্থিত হন? এই প্রশ্নটিও কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। অবশ্যই মনে রাখবে, ভাস্কো দা গামা দক্ষিণ ভারতের কালিকট বন্দরে বা কোজিকোড বন্দরে কিন্তু এসে উপস্থিত হয়েছিলেন। পরের প্রশ্ন দেখো, ক্রিপস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের উপর আগামী দিনের চেকের মতো। এই উক্তিটি কার? ক্রিপস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের উপর আগামী দিনের চেকের মতো। এই উক্তিটি কার? এখানে অপশন বি, মহাত্মা গান্ধী হবে সঠিক উত্তর। ক্রিপস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের উপর আগামী দিনের চেকের মতো, এই উক্তিটি করেছিলেন মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, 1876 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় আয় প্রথম কে নির্ধারণ করেন? উইলিয়াম ডিগবি, মহাত্মা গান্ধী, দাদাভাই নওরোজি, প্রশান্ত চন্দ্র মহালনবিশ। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, দাদাভাই নওরোজি। 1876 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় আয় প্রথম নির্ধারণ করেছিলেন দাদাভাই নওরোজি। এবং এখানে মনে রাখবে, এই দাদাভাই নওরোজিকে ভারতের বৃদ্ধ মানব বা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামেও কিন্তু পরিচিত। এবারের প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক আর্দ্র স্থান মৌসিনরাম কোথায় অবস্থিত? মহাদেব পাহাড়, লুসাই পাহাড়, রাজমহল পাহাড়, খাসি পাহাড়। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি খাসি পাহাড়। পৃথিবীর সর্বাধিক আর্দ্র স্থান মৌসিনরাম খাসি পাহাড়ে অবস্থিত। পরের প্রশ্ন, ড্যাশ সূর্য থেকে আগত ক্ষতিকারক বিকিরণ। তাহলে কোনটি সূর্য থেকে আগত ক্ষতিকারক বিকিরণ?
গামা রশ্মি, ইউভি রশ্মি, ইনফ্রারেড রশ্মি এবং আলফা রশ্মি। তাহলে কোন অপশনটি সঠিক হবে? কোনটি সূর্য থেকে আগত ক্ষতিকারক বিকিরণ? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ইউভি রশ্মি বা আলট্রাভায়োলেট রশ্মি, যাকে অতি বেগুনি রশ্মিও বলা হয়। এই আলট্রাভায়োলেট রশ্মি বা অতি বেগুনি রশ্মি সূর্য থেকে আগত ক্ষতিকারক বিকিরণ। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কী জন্য বিখ্যাত? লোকোমোটিভ শিল্প, জাহাজ তৈরি, তৈলক্ষেত্র, স্টিল প্লান্ট। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, লোকোমোটিভ শিল্প। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ শিল্পের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে? জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে? নেমিনাথ, বর্ধমান মহাবীর, পার্শ্বনাথ, ঋষভনাথ। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, ঋষভনাথ। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর হলেন ঋষভনাথ। এবং এর পাশাপাশি মনে রাখবে জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। তাহলে মনে রাখবে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ বা ঋষভদেব এবং জৈন ধর্মের 24তম বা শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। পরের প্রশ্নটি দেখো। হুতম পেঁচা ছদ্মনামটি কার? কালীপ্রসন্ন সিংহ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিজন ভট্টাচার্য। কোন অপশনটি সঠিক হবে? তোমাদের ছদ্মনাম বিষয়ক প্রশ্ন কিন্তু অবশ্যই একটি থাকবেই, তাই এই বিষয়টি তোমরা দেখবে এবং এই নিয়ে কিন্তু একটি ক্লাস করানো হয়েছে, তোমরা দেখে নিতে পারো। তো এখানে অপশন এ, কালীপ্রসন্ন সিংহ হবে সঠিক উত্তর। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম ছিল হুতম পেঁচা। পরের প্রশ্ন, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? যমুনা, গঙ্গা, দামোদর, হুগলি। কোন অপশনটি সঠিক হবে? কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, হুগলি। কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। তাহলে আজকে আমরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নগুলি তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।